Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। শুরুতেই থাকছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের খবর। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে রোববার শারজায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ম্যাচ জিতলেই 3-0-তে আফগানদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। শেষ ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। এই সংস্করণে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের হাতছানি জাকের আলীদের। এশিয়া কাপে স্বপ্নভঙ্গের পর মরুর বুকে আফগান সিরিজ। পাকিস্তানের কাছে হারের সেই ক্ষত ভুলে এবার দ্বিপাক্ষিক সিরিজে আলোর দেখা পেল টিম টাইগার্স। প্রথম টি-20-র পর দ্বিতীয় টি-20তেও 2 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। পরপর 2 দিন ম্যাচ খেলার ধকল কাটাতে শেষ টি-20-র আগে বিশ্রামেই কাটাচ্ছে ক্রিকেটাররা। নেই কোনো প্রি ম্যাচ সংবাদ সম্মেলনও। এদিকে বাংলাদেশের সামনে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশের হাতছানি। আফগানদের কাছে 2018 সালে দেহরাদুনে আফগানদের কাছে এই সংস্করণেই হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। এবার হাতছানি সেই প্রতিশোধ নেয়ার। শারজায় রোববার সেই লক্ষ্যেই মাঠে নামবে জাকের আলীর দল। পরিসংখ্যানের খাতা আফগানদের বিপক্ষে সবশেষ 6 টি-20-র 5টিতেই জয় পেয়েছে টিম টাইগার্স। মাঝের একটি পরাজয় টি-20 বিশ্বকাপের সেমিতে যাওয়ার পথে সেই তিক্ততা। সব মিলিয়ে এই সংস্করণে 15 দেখায় আফগানদের জয় 7টিতে। বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে 8 ম্যাচে। প্রথম ম্যাচে জয়ের পরেও দ্বিতীয় ম্যাচের দলে ছিল 2 পরিবর্তন। সিরিজ নিশ্চিত হওয়া টাইগারদের একাদশে আবারও আসতে পারে একাধিক পরিবর্তন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে থাকা তাসকিন, তানজিম, সাকিবরা ফিরতে পারেন শেষ ম্যাচের একাদশে। প্রথম 2 ম্যাচেই রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও গুরুত্বপূর্ণ হতে পারে টস। এদিকে সিরিজ হাতছাড়া হলেও জয় দিয়েই টি-20 মিশন শেষ করতে চাইবে আফগানিস্তান। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। প্রথমবারের মতো বাংলাদেশের সামনে আফগানিস্তানকে হারানোর একটা সুযোগ রয়েছে। সেই সুযোগটা নিশ্চয়ই বাংলাদেশ দল হাতছাড়া করতে চাইবে না। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাকের আলী অনেকের ব্যাটের রান চলে এসেছে অধিনায়কত্ব নিয়ে এবং তার ব্যাটিং নিয়ে অনেক আলোচনার পরে আগামীকালের ম্যাচে নিশ্চয়ই আরও ভালো রান তিনি উপহার দিবেন বাংলাদেশ দলকে। এদিকে টানা 2 ম্যাচে ঠান্ডা মাথায় আগ্রাসী ব্যাটিং করে অপরাজিত থেকে বাংলাদেশ দলের সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগর নুরুল হাসান সোহান। বোলারদের সাথে নিয়ে অপরাজিত 31 আর 23 রানের 2টি ইনিংস খেলে সোহান দেখিয়েছেন তার শক্তির জায়গা। টেকনিক নয়, টেম্পারমেন্ট আর চাপ জয় করার ক্ষমতাই সোহানের মূল শক্তি। গেম চেঞ্জার অব দ্য ম্যাচ। সত্যি নুরুল হাসান সোহানকে যথার্থ পুরস্কারেই সম্মানিত করেছে কর্তৃপক্ষ। তবে কেবল দ্বিতীয় টি-20 নয়, দারুণ ফিনিশিংয়ে সিরিজের প্রথম ম্যাচেও একই পুরস্কার জিতেছিলেন নুরুল। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের 2-0-তে সিরিজ জয় নিশ্চিত হবার অন্যতম প্রধান কারিগর নুরুল হাসান। এবার দ্বিতীয় ম্যাচের সিনারিওতে ঢোকা যাক, যা স্পষ্ট করবে নুরুলের ইনিংসের মাহাত্ম্য। 148 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই 2 ওপেনারকে হারাবার পর জাকের আলী ও শামীম পাটোয়ারির ব্যাটে ভালোভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে সেট হয়েও জাকের 32 আর শামীম 33 রান করে যখন ফেরেন তখন 5 উইকেটে স্কোর বোর্ডে 120 রান বাংলাদেশের। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে 13 রান করে ক্রিজে অপরাজিত নুরুল। এমন পরিস্থিতিতে খুব ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে রান চেস করে গেছেন সোহান। মোহাম্মদ নবীর করা 16তম ওভারে 2 ছক্কা হাঁকিয়ে 16 রান তুলে কমিয়ে আনেন রানের চাপ। তবে পরের ওভারে আবারও প্যানিক বাটন প্রেস করে বাংলাদেশ। 17তম ওভারের শেষ বলে নাসুমকে বোল্ড করেন রশিদ খান। এর পরের ওভারে ওমর জাই 1 বলের ব্যবধানেই আউট করেন সাইফুদ্দিন ও রিশাদকে। 7 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে তখন পাহাড় সমান চাপে বাংলাদেশ। তবে এর মাঝেও চুইংগাম চিবোতে চিবোতে উইকেটে ঠান্ডা মাথায় অবিচল সোহান। শেষ 2 ওভারে বাংলাদেশের প্রয়োজন 19 রান। তখন নূর আহমেদের প্রথম বলেই দারুণ এক ছক্কা হাঁকিয়ে চাপটা কমিয়ে দেন সোহান। এরপর বাকি কাজটা করেন পেসার শরীফুল ইসলাম। 2 উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে তাই সোহান বন্দনায় মুখর। অধিনায়ক জাকের আলী, শরীফুল ইসলামও জানিয়েছেন ব্যাটিং গেম প্ল্যান।
When I come to the bat, Sohan Bhai say don't give it to wicket easily, and I say I'll try my best, and anything is fuller I will go hit. He said okay, that's it. Me and Sohan Bhai plan. Sohan Bhai, the way he came back in the team and shown his experience. Back-to-back 2 matches, it's not easy, after a long time came back and play like a warrior. So big, I'm really proud of. টেকনিকের হিসেব করলে বাংলাদেশ দলের সেরা 10 ব্যাটারের তালিকাতেও হয়তো থাকবেন না সোহান, কিন্তু সোহানের সবচেয়ে বড় শক্তি তার হার না মানার মানসিকতা আর চাপের মাঝেও নার্ভ ধরে রাখার সামর্থ্য। কেবল এই 2 ম্যাচেই নয়, ঢাকা লিগ, বিপিএল, গ্লোবাল টি20-র মতো বড় আসরে বারবারই সেই কাজটি করে দেখিয়েছেন সোহান, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিরল এক গুণ, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। একদম ঠিক সময়েই দলে ত্রাতা হয়ে এসেছেন সোহান এবং আগামীকালকের ম্যাচেও তিনি জ্বলে উঠবেন, তার ব্যাট জ্বলে উঠবে এমনটাই প্রত্যাশা থাকছে। এবারে যেতে চাই বিসিবি নির্বাচনের খবরে। বিসিবি নির্বাচনের 3 বিকল্প প্রস্তাব দিয়ে সাড়া পায়নি সরে দাঁড়ানো ক্লাবগুলো, তাই রোববারের মতো দাবি না মানা হলে সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন নির্বাচন বর্জন করা ক্লাবগুলো। আজ মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ক্লাব, কাউন্সিলর ও সংগঠকদের একাংশ। 15 ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে কোর্টে রিট করা দুঃখজনক বলেও দাবি করেন তারা। গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বিসিবিতে নাজমুল হাসান পাপনের সাথে কাজ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। এবারে নির্বাচনে তাকে দেখা গেল মোহামেডানে, সে লোকমান হোসেন ভুইয়ার পাশে। প্রতিবাদী কণ্ঠে তুলে ধরলেন নির্বাচনের নানা অনিয়ম। কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড 70 থেকে 80টা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আছে, ন্যাশনাল প্লেয়ার সহ যদি বলি, বাকি কিন্তু 1500 থেকে 2000 প্লেয়ার ক্রিকেট খেলে, তো তাদের অর্থটা করে কেন? আপনি যদি ক্লাবের পিছে লাগেন এভাবে, ক্লাবের আজকে যারা ডোনেট করছেন বা যারা ক্লাবের সাথে জড়িত আছে তারা যদি মুখ ফিরিয়ে নেন যে আমরা ক্লাবের সাথে, তাদের তো দরকার নেই। তামিম ইকবালের সাথে বিসিবি নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় অনেকগুলো ক্লাব। একদিন পরে অবশ্য বিকল্প 3 প্রস্তাব পেশ করেন তারা। নির্বাচনের নতুন সূচি, অ্যাডহক কমিটি গঠন কিংবা বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো রয়েছে সেই প্রস্তাবনায়। আলোচনার পথ আগেই খোলা থাকলেও কোনো সাড়া না পাওয়ার অভিযোগ বর্ষিয়ান সংগঠক রফিকুল ইসলাম বাবুর। ইসি যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তখন কিন্তু এই 15টি ক্লাবকে আবার বাদ দিয়ে কিন্তু করা হয়েছিল। তারপরে এটা আমরা বিভিন্ন মহলে কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারপরে ইসি আবার ডিক্লেয়ার করে যে না, এগুলি বৈধ, এগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নির্বাচন হওয়ার কথা 6 অক্টোবর। এর মাঝে যদি দাবি মানা না হয় তাহলে কোন পথে যাবেন তারা? বিতর্কিত ইলেকশনের নীতি নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। আমরা সচেতন নাগরিক ও ক্রিকেট সংগঠক হিসাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আলোচনার দুয়ার খুলে দিচ্ছি। নাজমুল হাসান পাপনের সময় টস করে 15 ক্লাব ঢাকা লিগে প্রবেশ করেছিল, যাদের দুর্নীতি প্রমাণিত বলে বিসিবিকে একাধিকবার চিঠি দেয় দুদক। সবশেষ 30 সেপ্টেম্বর ক্লাবগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে নির্দেশনা পাঠায় সংস্থাটি। এদিকে হাইকোর্টের রায়ে স্থগিত হয়েছে বিতর্কিত সেই 15 ক্লাবের ভোটাধিকার, আর এখানেই আপত্তি নির্বাচন থেকে সরে আসা ক্লাবগুলোর। কতগুলি ক্লাব বাদ দিয়েছে, তো ওই ক্লাবগুলির যে কাউন্সিলর আছে, কমিটিতে যারা আছে, তারা তো এখন এখানে কোনো টাকা ইনভেস্ট করবে না, ক্লাবগুলি চালানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না। এরকম আরো অনেকেই আছে যারা এখান থেকে বিরত থাকবে। ওনার ক্যান্ডিডেটকে পাস করার জন্য 13টা ভোট, সেজন্য কিন্তু উনি সবসময় ক্লাব থেকে 3টা, আপনি যদি খেয়াল করে থাকে, উনি কিন্তু 2টাতেও রাজি হয় না, সবসময় 3টা। আমার যতটুকু ধারণা যে এই ক্রীড়া উপদেষ্টা একজন বিজ্ঞ লোক, এখন মাসুদ ভাই আমরা যেসব দাবি করেছি, আমার মনে হয় এটা ওনার এটা নেওয়া উচিত এবং আমাদের ক্রিকেটকে বাঁচানো উচিত। ক্যাটাগরি 2-এ এখন ভোটার সংখ্যা 61 জন। 15 জন পরিচালকের বিপরীতে প্রার্থী আছেন 15, যেখানে ফারুক আহমেদের নেতৃত্বে শোনা যাচ্ছে প্যানেলের গুঞ্জন। গাজী গ্রুপ সহ অনেকগুলো গ্রুপ যাদের সাথে একাধিক ক্লাব, তাদের সমর্থন পাচ্ছে সেই প্যানেল। এমন অবস্থায় কোন দিকে যায় নির্বাচন, সেই উত্তর জানতে ভোটের মাঠ ছাড়াও তাকিয়ে থাকতে হচ্ছে আদালতের দিকেও। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। কারচুপির অভিযোগ সহ নানা ইস্যুতে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজশাহী বিভাগের পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম। এর আগে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ান আরেক হেভিওয়েট প্রার্থী লুৎফুর রহমান বাদল। আনফরচুনেটলি গত 3 দিন ধরে একটা বিদেশি নাম্বার
বিদেশি নাম্বার থেকে আমাকে আপনার রিং দেওয়া হচ্ছে যে আপনার এই জায়গাতে এই লোক এই কাউন্সিলরগুলো আছে। আমাদের কাউন্সিলর আছে এখন যারা ভোটার 141 জন, তার মধ্যে 63 জনই দিবে হলো ই সিস্টেমে ভোট দিবে, তাহলে বাকিরা ভোট দিতে আসবে। তাহলে আপনি বলেন যে 63 জন যদি ভোটই না দিতে আসে এখানে, তাহলে ভোট কীভাবে হবে? আমি নিজে মনে করছি এখন যে প্রক্রিয়াতে ভোট হচ্ছে, আমি নিজে থেকেই ভোট থেকে সরে দাঁড়ালাম, আমি এই ভোটে আমি অংশগ্রহণ আর করবো না, এটাই অবশ্যই। এবারে এনসিএল টি20-র খবর। 22 গজের সংক্ষিপ্ত ফরম্যাটে ফিকে হয়ে যাওয়া সাদমান ইসলামের ব্যাটেই আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেল চলতি টুর্নামেন্ট। এই ম্যাজিক্যাল ফিগারের ওপর ভর করে বরিশালকে 97 রানে হারিয়ে আসরের তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো। অপর ম্যাচে রংপুরকে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। প্রথম সেঞ্চুরির দেখা পেল এবারের এনসিএল টি20। এই 3 অঙ্কের ম্যাজিক ফিগার এসেছে এমন একজনের ব্যাট থেকে যার নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমা। শেষ 5 বিপিএলে পাননি কোনো দল। 22 গজের এই জমজমাট ফরম্যাটে অনেকটাই আড়াল হয়ে যাওয়া সেই সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে সেই মাইল ফলক। ঢাকা মহানগরের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে সাদমান 3 অঙ্ক ছুঁয়েছেন মাত্র 59 বলে। স্বীকৃত টি20তে এটি তার প্রথম সেঞ্চুরি। এনসিএল টি20-র 2 আসর মিলিয়ে এটি তৃতীয় সেঞ্চুরি। তার ইনিংসে ছিল 4টি ছক্কা ও 11টি চারের মার। শতক হাঁকানোর পরই অবশ্য ইফতির শিকার হয়ে সাজগড়ের পথে হাঁটেন এই ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। মেট্রোর এই ওপেনারের ব্যাট থেকে আসে 49 বলে 79 রান। অবশ্য এই 2 ওপেনার মিলে গড়েন 177 রানের জুটি। এই জুটির উপর ভর করেই শেষ পর্যন্ত 6 উইকেটে 197 রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। লাকাতুরার পাহাড়ে চড়া রানের জবাবে মাত্র 16 রানেই প্রথম উইকেট হারিয়ে বসে বরিশাল। 7 রান করেই আবু হায়দার রনের শিকার ইফতি। ফজলে রাব্বির মারমুখী হওয়ার পথে কাটা হয়ে দাঁড়ান শহীদুল ইসলাম। দলের 8 জন ব্যাটার পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। সর্বোচ্চ 26 রান আসে ওপেনার আজমির আহমেদের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে 101 রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। এর আগে দিনের অপর ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী, যেখানে 12 রানেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি দলটির টপ 3 ব্যাটার। অনিক ও জাহিদ 5 এবং নাসির ফেরেন মাত্র 2 রানে। এরপর নাইমকে নিয়ে 31 রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইকবাল হোসেন। 20 রান করা নাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পিয়াল, কিন্তু এক প্রান্ত আগলে রাখেন ইকবাল। অধিনায়ক আকবরকে নিয়ে গড়েন 54 রানের জুটি, কিন্তু অধিনায়ককে ফিরিয়ে এই জুটির পথে কাটা হয়ে দাঁড়ান সাব্বির হোসেন। অর্ধশত করার পরই ইকবাল সাজগড়ের পথ ধরলে শেষ পর্যন্ত 143 রানে থামে রংপুরের ইনিংস। জবাবে মাত্র 29 রানেই 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে রাজশাহী। এক আবু হাসিমেই ধসে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। একে একে 4 জনকে সাজগড়ের পথ দেখান এই বোলার। 100 পেরোনোই যেখানে রাজশাহীর দায়, সেখানে ত্রাতা হয়ে আসে সাব্বির শাকির জুটি। 6ষ্ঠ উইকেট জুটিতে 74 রান যোগ করে গড়ে দেন জয়ের ভিত। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। শাকির হোসেন শুভ্রর অর্ধশতকে 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। শ্রীলঙ্কার নতুন ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন জুলিয়ান উড। এর আগে এশিয়া কাপের আগে এই পাওয়ার হিটিং কোচকে কিছুদিনের জন্য নিয়োগ দিয়েছিল বিসিবি। এখন উডকে 1 বছরের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। 1 অক্টোবর থেকেই কার্যকর হয়েছে এই চুক্তি। পাওয়ার হিটিং প্রোগ্রামের উদ্ভাবক উড আধুনিক ট্রেনিং পদ্ধতি ও বায়োমেকানিক্স ব্যবহার করে খেলোয়াড়দের হিটিং ক্ষমতা বাড়ানোর জন্য এরই মধ্যে নাম করিয়েছেন। তার পরামর্শে সুফল পাওয়ার আশার কথা বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও। অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাই পর্বের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলবে টাইগ্রেসরা। দুবাইতে এই 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পর এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে জর্ডানে পাড়ি জমাবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। গ্রুপ এইচে যেখানে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। সবশেষ সাফে রানার্স আপ হওয়া লাল সবুজ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাইফুল বারী টিটু। প্রস্তুতিতে সময় কম পাওয়ায় কিছুটা ঘাটতি দেখছেন এই কোচ। নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চটা দেওয়ার কথা জানান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আমি 27-28 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করেছি ওদের সাথে। প্রস্তুতি নিয়ে আসলে যেটা হচ্ছে যে আসল প্রস্তুতিটা আমি মনে করি দুবাইয়ে হবে। আমাদের সবার সাপোর্টে আমরা যতটুকু করতে পারি ওই চেষ্টাটা থাকবে। এখন আমাদের টার্গেট এএফসি কোয়ালিফাই করা এবং তার আগে আমাদের 2টা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে, তো আমরা চেষ্টা করব ম্যাচ 2টা ভালোভাবে খেলার।
তিন আয়োজক দেশকে ভারসাম্য করে ডিজাইন করা হয়েছে 2026 ফিফা বিশ্বকাপের বলের, বলছে অ্যাডিডাস ফুটবলের ম্যানেজার। এ নিয়ে টানা 15 বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি। এদিকে এবারের আসরের বল হয়েছে নিখুঁত, বলছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন জিদান। বিশ্বকাপ ফুটবলের বাকি প্রায় 9 মাস। এরই মধ্যে আলোচনা, জল্পনা কল্পনা 2026 সালের এই আসরকে ঘিরে। বিশ্বকাপের ট্রফি নিয়ে যেমন দর্শকদের মাঝে থাকে বাড়তি আগ্রহ, তেমনি প্রতি আসরের আগে বলের ডিজাইন আর রং নিয়েও চলে ব্যাপক আলোচনা। আসন্ন ফিফা বিশ্বকাপের বল ট্রায়ন্ডা এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কি আছে এই বলে, কিভাবেই বা করা হলো ডিজাইন? ট্রায়ন্ডা শব্দটির অর্থ 3 তরঙ্গ। ট্রাই মানে 3 আর ওন্ডা অর্থ স্প্যানিশ ভাষায় তরঙ্গ বা ঢেউ। 2026 বিশ্বকাপের 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে উদ্দেশ্য করেই 3 সংখ্যাটি দেয়া। বলটির রং ও প্রতীকী নকশাতেও প্রতিফলিত হয়েছে হোস্ট দেশগুলোর পরিচয়। আছে যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা আর মেক্সিকোর ঈগল। বলের কাঠামোতে নিখুঁতভাবে খোদাই করা আছে এসব প্রতীকী গ্রাফিক্স আকারে। বলটিতে ব্যবহার হয়েছে লাল, নীল, সবুজ ও সোনালী রঙের ছোঁয়া। ট্রায়ন্ডাকে আলাদা করেছে এর প্রযুক্তিগত দিক। বলটিতে রয়েছে 500 হার্টজ সেন্সর চিপ, যা প্রতি স্পর্শ বলের গতি এমনকি অতি সূক্ষ্ম মুভমেন্ট পর্যন্ত রেকর্ড করতে পারে, যে তথ্য সরাসরি যাবে ভিএআর ও ম্যাচ অফিসিয়ালদের কাছে, যাতে মাঠের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এছাড়া খোদাই করা প্রতীকগুলো বল ভেজা অবস্থায়ও ভালো গ্রিপ করা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, এক ইভেন্টে 3টা বড় দেশ একসাথে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ একটা ডিজাইনের বল করা। খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু বলের রঙে 3 দেশকেই ব্যালেন্স করেছি। পুরো কাঠামোটা দেখলেই বুঝবেন কত নিখুঁতভাবে করা হয়েছে। ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার জিনেদিন জিদানও বলছেন নিখুঁত হয়েছে এবারের আসরের বলের ডিজাইন। মানুষ ফুটবলের প্রতি পাগল, তারা উদযাপন দেখতে চায়, তারা ম্যাচ দেখতে চায়, তাই বল একদম ঠিকঠাক নিখুঁত। মানুষ অপেক্ষায় আছে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য। বলটি বানিয়েছে অ্যাডিডাস। এ নিয়ে টানা 15 বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। রোহিত শর্মাকে সরিয়ে এবার ভারতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। 19 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। শনিবার গিলকে অধিনায়ক করে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। এদিকে 2027 সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত 50 ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। টেস্ট এবং ওয়ানডের পাশাপাশি টি20তে সহ অধিনায়কের দায়িত্বে আছেন 26 বছর বয়সী এই ব্যাটার। এদিকে অধিনায়কত্ব হারালেও দল থেকে বাদ পড়েছেন না রোহিত। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন তিনি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম ভারতের হয়ে খেলতে নামবেন সাবেক এই অধিনায়ক। এবারে ভারত উইন্ডিজ টেস্ট সিরিজের খবর। ভারতীয় বোলারদের দাপটে মাত্র 3 দিনেই ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ উইন্ডিজের। প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও 140 রানে হারিয়ে বড় জয় পেয়েছে ভারত। 5 উইকেটে 448 রানে নিজেদের ইনিংস ঘোষণা করে ভারত। তৃতীয় দিনের শুরুতেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 12 রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। 14 রান করা জন কেম্পবেলকে ফেরান জাদেজা। তার দ্বিতীয় শিকার ব্র্যান্ডন কিং। সমান 1 রান করে আউট হন অধিনায়ক রসেন চেইজ ও শাই হোপ। দলের হয়ে সর্বোচ্চ 38 রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন আথানেস। 25 রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জাস্টিন গ্রিফস। সিরাজের দ্বিতীয় শিকার জোমেল ওয়ারিকেন। 14 রান করে ষাটঘরের পথ দেখেন জোহান। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে জেইডেন সিলসের 22 রানে ভর করে মাত্র 146 রানে অল আউট হয় উইন্ডিজ। ভারতের হয়ে 4 উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 162 রানে অল আউট হয়েছিল উইন্ডিজ। ভারতের বিপক্ষে নাকভির শক্ত অবস্থানের জন্য শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল পুরস্কারে সম্মানিত করা হবে মহসিন নাকভিকে। অন্যদিকে এশিয়া কাপের ট্রফি নিতে হলে মহসিন নাকভির হাত থেকেই নিতে হবে বলছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। ভারতকে 1 নম্বর দল হিসেবে আখ্যা দিলেও তাদের আচরণ তৃতীয় শ্রেণীর বলে মন্তব্য করেছেন এই পাক সাবেক।
এশিয়া কাপ শেষ হলেও থামেনি এর নাটকীয়তা। গত 28 সেপ্টেম্বর দুবাইয়ে শেষ হয়েছিল 8 দলের এশিয়া কাপ। নাটকীয় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে সুরিয়া কুমারের দল, যদিও হাতে ওঠেনি সেই কাঙ্ক্ষিত শিরোপা। কারণ এসিসি চেয়ারম্যান মহসিন নাকবির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় চ্যাম্পিয়নরা। মঞ্চ ছেড়ে চলেও যান এসিসি চেয়ারম্যান। ফলে অলৌকিক উদযাপনেই ট্রফি জয়ের আনন্দে মাতেন ম্যান ইন ব্লুরা। ট্রফি নিয়ে জলঘোলা যতই হোক, নিজ দেশে বীরের মর্যাদা পেয়েছে মহসিন নাকবি। ভারতের বিপক্ষে নাকবির শক্ত অবস্থানের জন্য শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল পুরস্কারে সম্মানিত করা হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকবিকে। নাকবির বিরুদ্ধে এসিসিতে অনাস্থা প্রস্তাব আনবে ভারত, এমন গুঞ্জন বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। এছাড়া ট্রফি কাণ্ডের জন্য ভারতের কাছে ক্ষমা চেয়েছেন বলেও খবর বেরিয়েছিল, যা অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছেন এসিসি প্রধান। ভারতের এসব আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাসিত আলী। তারা বিশ্বের 1 নম্বর দল, কিন্তু তাদের আচরণ তৃতীয় শ্রেণীর। মহসিন নাকবি ট্রফি দেবেন, যদি নিতে না চায় তবে বিশ্বের চোখে তারাই অপমানিত হবে। কিন্তু মহসিন নাকবির হাত থেকে ট্রফি না নিলে কিছুতেই তাদের হাতে তুলে দেয়া উচিত নয়। পুরো টুর্নামেন্টেই ছিল ভারতের দাপুটে পারফরমেন্স, আনবিটেন চ্যাম্পিয়ন। তবে ভারত যা করেছে তা ছেলে মানুষই ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বাসিত আলী। শুধু তাই নয়, পাকিস্তানও যদি একই কাজ করত তাদেরকেও কাঠগড়ায় তুলতেন এই পাক সাবেক। ভারত 1 নম্বর দল, ভালো খেলেছে এবং জিতেছে, কিন্তু এটা কেমন ছেলে মানুষই, এ কেমন জেদ। মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান। ধরুন এটা আইসিসির কোনো টুর্নামেন্ট আর পাকিস্তান জয় শাহের কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করলো, সেক্ষেত্রেও আমি কিন্তু বলতাম পাকিস্তান ভুল করেছে। ট্রফি বিতর্ক নিয়ে এই সপ্তাহের শুরুতে পিসিবি ও বিসিসিআই প্রতিনিধিদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয় এসিসির এক সভায়। ট্রফি ফিরিয়ে দিতে বলা হয় পিসিবি চেয়ারম্যানকে, তা না হলে এসিসি সদর দপ্তরে পাঠিয়ে দিতে বলেন বিসিসিআই প্রতিনিধিরা। কিন্তু বিষয়টি এড়িয়ে যান মহসিন নাকবি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, ভারত যদি ট্রফি চায় তাহলে এসিসি সদর দপ্তরে এসে তার হাত থেকেই সেই অধরা ট্রফি গ্রহণ করতে হবে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বিশ্বজুড়ে ইসরায়েলি দলগুলোকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি উঠছে। তবে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনো বলছেন, রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়। 11 অক্টোবর নরওয়ে আর 14 অক্টোবর ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ইসরায়েল। তবে নরওয়ে এবং আরও কয়েকটি ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই উয়েফার কাছে ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তুরস্কের ফুটবল ফেডারেশন সরাসরি ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ফিফা ও উয়েফার কাছে। তবে বৃহস্পতিবার জুরিখে ফিফার নির্বাহী পরিষদের বৈঠকে ফিফা প্রধান ইনফান্টিনো বলেন, রাজনৈতিক জটিলতার সমাধান করা ফিফার কাজ নয়, বিশ্বজুড়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়াই ফিফার দায়িত্ব। আবারও ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পড়েন এই স্প্যানিশ তারকা। জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ইয়ামালকে নিয়ে শুক্রবার 26 সদস্যের দল ঘোষণা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।